অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক। বাংলাদেশের সেনা প্রধান অনেকদিন চুপচাপ ছিলেন। গত সারা দিন সেনা প্রধানের একটি ভিডিও নিয়ে নানা রকমের চর্চা হয়েছে। এদিকে আজ হঠাৎ সেনা প্রধান মুখ খুলে নতুন ঘোষণা দিলেন। কঠোর নিরাপত্তায় শেখ হাসিনাকে দেশে ফেরাবেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। সবাই এখন আতঙ্কে আছে, বাংলাদেশে কি হবে। ডক্টর ইউনূস কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে, উনি বলেছে, দুঃখ প্রকাশ করেছে যে এরকম যে জঙ্গি হামলা, এটার তীব্র নিন্দা জানায় এবং তারা এইরকম জঙ্গি হামলা বন্ধে যে কোনো রকমের সহযোগিতায় তারা প্রস্তুত। তো এখন ডক্টর ইউনূস যেহেতু যে কোনো রকমের সহযোগিতায় প্রস্তুত। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের হত্যার জন্য হাতের কাছে তারা পায়নি, সেহেতু এই ভয়ঙ্কর দুর্বৃত্তরা দেশের ভেতর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। অপরদিকে যেসব আওয়ামী লীগ নেতৃত্বকে ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করতে সক্ষম হয়, তাদের বিরুদ্ধে শয়ে শয়ে মামলা দিয়েই ক্ষান্ত হয়নি, বরং আওয়ামী লীগ নেতাদের আদালতে হাজির করার সময় মব সৃষ্টি করে তাদেরকে হেনস্থা করা হয়। এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে ক্যান্টনমেন্টে আইএসআইয়ের ঘাঁটি হয়েছে, এই কথাটা খোদ বাংলাদেশের কোনো এক নিরাপত্তা সংস্থার দুজন সদস্য আমাকে 100% নিশ্চয়তা দিয়েছে। সকল জায়গায় একটু নিউজ ছড়িয়ে পড়েছে যে আওয়ামী লীগ ফিরে আসার জন্য মাস্টার প্ল্যান করছে। কি মাস্টার প্ল্যান? ঢাকার মধ্যে বস্তিগুলোর মধ্যে মানুষ জড়ো করছে, সুন্নিদের ভিতরে থেকেই আওয়ামী লীগ ঢাকা দখলের পায়তারা করতেছে। অঙ্কের হিসেবে প্রতি 2.5 দিনেরও কম সময় একটি করে রাজনৈতিক দল গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আমলে। খবর হলো, এসব রাজনৈতিক দলের বেশিরভাগেরই নেই অফিস, নেই কর্মী। প্রশ্ন হলো, রাজনৈতিক দলের নামে কেন এত কিংস পার্টি হচ্ছে? আমাদের অনুসন্ধান হলো, নির্বাচন পেছাতে এবং নির্বাচনের সময় 2 ধাপে একাধিক পরিকল্পনাকে সামনে রেখে এতগুলো দল। গাইস, এতক্ষণ দেখলেন আজকের ভিডিও শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের ভিডিও শিরোনাম দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলো এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যটা যদি সেনাপ্রধানের হতো তাহলে কতই না সুন্দর হতো। এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। গতকালকে থেকে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে টেক্সট ঘুরে বেড়াতে দেখছি, কিন্তু এটি সেনাপ্রধান কবে কখন কোথায় বক্তব্য দিয়েছেন এ ধরনের কোনো তথ্য উপাত্ত কোনো জায়গায় নেই, এবং বাংলাদেশের কোনো গণমাধ্যমে কিংবা বিদেশি কোনো গণমাধ্যমে এই ধরনের কোনো খবর নেই। শুধুমাত্র একটি টেক্সট ঘুরে বেড়াচ্ছে যে এটি সেনাপ্রধানের বক্তব্য। আপনারা জানেন যে এই যে আজকে দেশের যে এই পরিস্থিতিটা, এই পরিস্থিতির পেছনে আওয়ামী লীগ সরকার চলে যাবার পেছনে সেনাবাহিনী বা সেনাপ্রধানের একটা ভূমিকা আছে। আন্দোলনের নামে যেটি বলি আন্দোলন বা সহিংসতা, এই সহিংসতায় বা এই সহিংসতাটা যদি সেনাবাহিনী রুখে দিত তাহলে আওয়ামী লীগ সরকার পতন ঘটতো না, আজকে দেশও নানা রকম সংকটের মুখে পড়তো না। কিন্তু তারপরেও আমাদের সেনাবাহিনীর উপরেই ভরসা আমরা এখনো পর্যন্ত রেখে চলেছি, রাখতে হবে শেষ পর্যন্ত, কারণ আমাদের রাজনীতি কখনো আমাদের সুরক্ষা দিতে পারছে না, পারেনি বলে সেনাবাহিনীর হস্তক্ষেপ। এবং সেনাবাহিনী হস্তক্ষেপ করে ওই যে জুলাই আগস্ট সময়কালে যে আন্দোলন বা ষড়যন্ত্র যেটি হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটল। ঠিক তেমনি আবারও হস্তক্ষেপ করে সেনাবাহিনীরই হস্তক্ষেপ পারে একমাত্র দেশের এই অবস্থা থেকে বাঁচিয়ে একটা স্বাভাবিক পরিবেশ নিয়ে যেতে। আমি যেটি শুরুতেই বললাম যে সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সে বক্তব্যটা যদি সঠিক হতো তাহলে বাংলাদেশের রাজনীতির একটা সহ অবস্থান তৈরি হতো এবং বাংলাদেশ অতি দ্রুত একটা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারত। কিন্তু আদৌ এটি কবে সত্য হবে সেটি একটা ভাবনার বিষয়, কারণ সেনাপ্রধান মাঝে মাঝে ফুঁসে ওঠেন, মাঝে মাঝে চুপ হয়ে যান, নীরব হয়ে যান। তার অবস্থাটা এমন যে তাকে হাজার গুঁতো দিয়েও তাকে জাগানো যায় না।
এই যে সাম্প্রতিক সময়ে গত 2-3 মাসের মধ্যে সেনাবাহিনীকে উস্কানি দিয়ে, সেনা প্রধানকে উস্কানি দিয়ে নানা রকম প্রপাগান্ডা ছড়ানো হলো, অস্থিতিশীলতার সৃষ্টি হলো, এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত সেনা সদস্য থেকে শুরু করে সর্বোচ্চ লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত ক্ষুব্ধ হবার মতো ঘটনা ঘটলো। তারপরেও সেনাপ্রধান সয়ে যাচ্ছেন। আমি গতকাল থেকে যে বক্তব্যগুলো দেখছি আর ভাবছি যে সেনাপ্রধানের বক্তব্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে, সেটি যদি আসলে সত্য হতো, আমি বারবার বলছি বাংলাদেশের এই অবস্থার দ্রুত উত্তরণ ঘটতো। সেনাপ্রধানের বক্তব্য হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে এমন সোশ্যাল মিডিয়ায় কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করছি, একটু আমরা শেয়ার করি তারপরে কথা বলি। সেনাপ্রধান আজকে ওনার বক্তব্যে যে নির্দেশনা দিলেন প্রশাসনকে, এমন শিরোনামে কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে। যেমন 1 নম্বর, বিনা অপরাধে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না। 2 নম্বর, যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা করে বলে মনে হয় তাহলে ওই মামলা নেওয়া হবে না। 3 নম্বর, পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারো অজ্ঞাবহ হবে না আর তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে। 4 নম্বর, সবার রাজনৈতিক মিছিল মিটিং করার সমান অধিকার থাকবে। 5 নম্বর, মব সহ্য করা হবে না, কারো বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট বরদাস্ত করা হবে না। 6 নম্বর, ফ্রি ফেয়ার ইলেকশন আয়োজন করার জন্য যা করণীয় যতদূর যেতে হয় সেনাবাহিনী সে কাজ করবে এবং পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী দেশে পরিবেশ সুন্দর, শান্তি এবং শৃঙ্খলার পরিবেশ ভালো রাখার জন্য যা করণীয় তার ব্যবস্থা নিবে। চমৎকার কথা। এই যে 6টা পয়েন্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে, এটি যদি সেনাবাহিনী বা সেনা প্রধান এটিকে লালন করে ধারণ করে, এই কথাগুলো কিন্তু মানুষের কথা, জনগণের কথা। এই কথাগুলো যদি সেনা প্রধান থেকে এই বার্তাগুলো যদি আসতো তাহলে সত্যিই আজকে যে দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, এই অস্থিতিশীল পরিবেশ থেকে দেশটা বের হতে পারত। কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে, 9 মাস হয়ে গেছে, পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণ নেই। এদিকে নির্বাচন নিয়ে টানাহাসড়া হচ্ছে, নির্বাচন আদৌ কবে হবে, নির্বাচনের কোনো রোডম্যাপ নেই। সেনাপ্রধান একটা 18 মাসের সময়সীমা দিয়েছিলেন, সে ব্যাপারেও সেনাপ্রধানের কোনো ভূমিকা নেই। সেনাপ্রধানের ভূমিকাটা আসলে সম্পূর্ণ রহস্যজনক। আমি যদিও বরাবর সেনাপ্রধানের প্রতি আস্থা রাখতে চাই, রেখেছি, আজও এখনো রাখতে চাইছি, কিন্তু বেশিরভাগ মানুষ এই সেনাপ্রধানের প্রতি আর আস্থা রাখতে চান না। মানুষ দিনকে দিন হতাশ হয়ে গেছেন, হতাশ হয়ে যাচ্ছেন। আমি সেনাপ্রধানের কেন বিরোধিতা করি না এই জন্য, স্বাধীনতা বিরোধীরা সেনাপ্রধানের বিরোধিতা করে। সেই প্যানিক ভট্ট থেকে শুরু করে এই গোত্রীয় যারা আছেন তারা সেনাপ্রধানের অপসারণ চায়। কারণ সেনাপ্রধান আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত, সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় ইত্যাদি ধোয়া তুলে। যেহেতু এই স্বাধীনতা বিরোধীরা, এই দেশদ্রোহীরা সেনাপ্রধানের বিরোধিতা করেন, আমি বিরোধিতা করি না। কারণ সেনাপ্রধানের পরে যারা আছেন তাদের সবাইকে অবসরে পাঠানো হয়েছে। তারপরে সেনাপ্রধান যারা হবেন তারা অনেক জুনিয়র। কাজেই সেনাপ্রধানের মেয়াদ আছে 2027 সালের 23শে জুন পর্যন্ত। তিনি পূর্ণ মেয়াদে থাকুন এবং দেশে যে সংকটটা এসেছে এই সংকট তার হাত দিয়ে উত্তরণ হোক। আমি আজও চাই, সামনের দিনগুলোতেও চাইব। এই যে সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যগুলা, এটি সব মানুষের কথা। সত্যিকার অর্থে এটি ভাইরাল হয়েছে কোনো সূত্র ছাড়া। এটি ধারণ করুন সেনাপ্রধান এবং এই নির্দেশনা সত্যি সত্যি প্রশাসনকে জারি করুন। সবাই যেন সমান সুযোগ পায়, সব রাজনৈতিক দল যেন সমান সুযোগ পায়। আওয়ামী লীগ থেকে শুরু করে অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবাই যেন সেই সুযোগ পায়, সেটি প্রত্যাশা। এবং বারবার আবারও বলছি যে সেনাপ্রধানের প্রতি আস্থা রাখতে চায়, যদিও গত 9 মাসে আস্থা রাখবার মতো এমন কোনো ঘটনা ঘটায়নি, বরঞ্চ আস্থাহীনতার ঘটনা ঘটেছে। সেনাবাহিনী যদি আওয়ামী লীগ সরকারের পাশে থাকতো সেই সময়, তাহলে দেশ আজকে এই খাদের কিনারে গিয়ে পৌঁছাতো না। একথা মানতে হবে, স্বীকার করতে হবে। আমি আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে দিলাম, আমি দায়িত্ব নিলাম। সেনাপ্রধান বললেন, দায়িত্ব নিয়ে আমি নিজে দায়িত্ব নিলাম না, নিজের কাঁধে নিলাম না, আরেকজনের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম।
শিয়ালের কাছে ছাগল আদি দেওয়ার মতো অবস্থা। ইউনূসের কাছে দেশের দায়িত্ব দেওয়াটা তেমনটাই হয়েছে। এর থেকে উত্তরণ সেনাবাহিনীকেই ঘটাতে হবে। আমরা প্রত্যাশা করব শেষ বিচারে যে কোনোভাবে সেনাবাহিনী এই উত্তরণটি ঘটাবে। এবং এই যে এই বক্তব্য, এটির আসলে কোনো ভিত্তি নেই। কোনো জায়গায় সেনাবাহিনীর কোনো জায়গায় এমন বক্তব্য নেই, কোনো ভিডিওতে নেই, কোনো গণমাধ্যমে নেই। এটি আসলে হয়তো জন আকাঙ্ক্ষাটা কেউ না কেউ ছড়িয়ে দিয়েছে। বিএনপি কেন কোনো রাজনৈতিক দল নয়? শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্য এ বিষয়ে ভিডিও বানিয়েছেন, এ কথা বলবো না। একটা রিসার্চ ওয়ার্ক প্রেজেন্টেশন করেছেন, স্লাইড শো সহ কি পয়েন্টসগুলো। এটা একটা থিসিস বলা যায়। এক্সিলেন্ট ওয়ার্ক, চমৎকার। তো দর্শক, আমরা যে কথাটা বারবার বলে আসছি যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই, বিএনপি ধ্বংস হয়ে যাবে। বিএনপির রাজনৈতিক কোনো বয়ান নেই, বিএনপির কোনো ভিশন নেই, মিশন নেই। বিএনপি কি করে বিএনপি নিজেরাও জানে না। বিএনপির 31 দফা সেলফ কন্ট্রাডিক্টরি, আবার 31 দফা ইনভ্যালিড। হাসিনা পালিয়েছে মানে 31 দফা অকার্যকর হয়ে গিয়েছে। 31 দফার সাথে 24-এর গণবিপ্লবের কোনো সম্পর্ক নেই, যার ফলে 31 দফা চলবে না। বিএনপি রাজনীতিতে যে রেটরিক ব্যবহার করছে, যে ন্যারেটিভ ব্যবহার করছে, এগুলো আওয়ামী লীগ সৃষ্ট। তারা 71 ব্যবহার করছে, আর জিয়াউর রহমানকে প্রজেক্ট করছে মুক্তিযোদ্ধা হিসাবে। আর জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা মানে শেখ মুজিবের কর্মচারী। এভাবে জিয়াউর রহমানকে খাটো করে, অথচ জিয়াউর রহমানকে অন্যভাবে দেখানো যেত। বিএনপি যে গালি দেয়, সে গালিও আওয়ামী লীগের সৃষ্টি, নিজস্ব কিছু নেই। কিন্তু পিনাকি ভট্টাচার্য এবারের আলোচনায় আর অনেক গভীরে গিয়েছেন, যেটা বিএনপির জন্য একটা অশনি সংকেত। পিনাকি ভট্টাচার্যের এই যে ভিডিও, বিএনপি কেন কোনো রাজনৈতিক দল নয়, এই ভিডিওর সার কথা হচ্ছে যে ইতিহাসের বা কালের পরিক্রমায় বিএনপির বিদায় ঘণ্টা বেজে গেছে। বিএনপি এই পেশি শক্তি নির্ভর বা জাস্ট ভোট নির্ভর একটা ক্লাব টাইপের, যেখানে কিছু লোক আসছে অথবা কিছু কাজ আছে, যে আওয়ামী লীগ বিরোধিতা করা, এইটা করবা সেইটা করবো, আমাদেরকে ভোট দিবেন। কিন্তু একটা দল লং টাইম সাস্টেইন করতে পারে না এই ধরনের বৈশিষ্ট্য নিয়ে, যাদের মধ্যে কোনো ন্যারেটিভ নেই। তারা কিভাবে দেশ চালাবে, কিভাবে রাষ্ট্র গঠন করবে, কিভাবে রাষ্ট্র পুনর্গঠন করবে, কিভাবে অর্থনীতি চালাবে। আপনি যদি আওয়ামী লীগের দিকে তাকান, আওয়ামী লীগের সব কিছুর জবাব ছিল। আওয়ামী লীগ ফেসিস্ট, রাইট, এবং তাদের ন্যারেটিভ ছিল। প্রত্যেকটা বিষয় সম্পর্কে তাদের একটা স্ট্যান্স ছিল। বিএনপির কিছুই নেই। কিছু কিছু আওয়ামী লীগ থেকে ধার করা, একদিকে ভারতের কোলে, রয়ের কোলে বসে আছে, আর একদিকে সে জিয়াউর রহমান, খালেদা জিয়ার আদর্শের কথাও বলে, নানান কিছু। তো দর্শক, পিনাকি ভট্টাচার্য বিএনপিকে যে বাস দিচ্ছেন, এই লাভটা পাবে কিন্তু জামাত ইসলামী। এর মানে বাংলাদেশের রাজনীতিতে জামাতের মূল প্রতিদ্বন্দ্বী এখন বিএনপি। আর বিএনপি যদি এভাবে বাস খায় পিনাকিদের মাধ্যমে, দেখেন পিনাকিদের আলোচনা যদি কেউ গভীরভাবে মনোযোগ দিয়ে শোনেন, এই আলোচনাটা অত্যন্ত জটিল, কারণ অনেক কমপ্লেক্স ইকোনমিক্সের অনেক বিষয় রয়েছে যেটা সবাই বুঝবে না, বা আমি সেই জটিল বিষয়গুলো এক্সপ্লেন করতেও যাচ্ছি না। আমি তার বক্তব্যটা সিম্পলিফাই করতে যাচ্ছি। জাস্ট কোনো মেধাবী, তরুণ, ভিশনারি কোনো লোক যদি পিনাকির এই বক্তব্য শুনে, বিএনপির প্রতি সে আগ্রহ হারিয়ে ফেলবে, এবং তরুণ প্রজন্ম বিএনপির প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। কারণ দেখবে যে এই বিএনপি কিছুদিন পর তো থাকবে না। অতএব এই বিএনপি করে এখন লাভটা কি? যারা এবং নতুন ধারার বা তারুণ্য ভিত্তিক যে রাজনীতি, এই রাজনীতির প্রতি তরুণদের আকর্ষণ আরো বাড়বে। কারণ তারা মনে করবে যে আগামী দিনের রাজনীতি নতুনদের রাজনীতি। এই পুরনো বৈরা খাটাসদের বিএনপি আর থাকছে না। এমনকি বিএনপির মধ্যে যারা তরুণ নেতৃত্ব আছে, ইঞ্জিনিয়ার ইশরাক, তাবিত আউয়াল, কিংবা শহীদুদ্দিন চৌধুরী এনি, সুলতান সালাউদ্দিন টুকু, এরকম পটেনশিয়াল অনেক তরুণ নেতা, তারাও অন্য কিছু চিন্তা করতে পারেন যদি গভীরভাবে এই বিষয়টা মনোযোগ দিয়ে শুনে থাকেন।
দেখেন, আওয়ামী লীগ এভাবে হারিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা একসময় আওয়ামী লীগের লোকজন শুনলে হাসতো না? কিন্তু আমরা তো বলে আসছি 2018 সাল থেকে এরকম। বিএনপি এখন হাসছে যে বিএনপি থাকবে না, ধ্বংস হয়ে যাবে, শেষ। কিন্তু দেখবেন যে আসলেই ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটা অনিবার্য বাস্তবতা। দর্শক, পিনাকি কি বুঝাতে চেয়েছেন আমি যদি একটু সংক্ষেপে আপনাদেরকে, কারণ এই আলোচনার মধ্যে পিনাকি অনেক রেফারেন্স টেনেছেন, অনেক রাষ্ট্রবিজ্ঞানী, অনেক দার্শনিকের বক্তব্য কোট করেছেন, অনেক জটিল বিষয়ে নিউ লিবারালিজমের বৈশিষ্ট্য আলোচনা, অনেক কিছু আলোচনা করেছেন। তো এই বিষয়গুলো উপলব্ধি করা আমাদের অধিকাংশ দর্শকের পক্ষে সম্ভব নয়। এমনকি পিনাকির অধিকাংশ দর্শকও পিনাকির এই বক্তব্য ভালোভাবে বোঝে নাই। তা আমি এক কথায় যদি বলি, বিএনপি ধ্বংস হবে, বিএনপি থাকবে না, এটা কোনো রাজনৈতিক দলই না, এটা একটা ক্লাব। বিএনপির যে বৈশিষ্ট্য বর্তমানে একটা রাজনৈতিক দল হিসেবে টিকে থাকার জন্য, ক্ষমতায় আসা, রাষ্ট্র পরিচালনা করা বারবার, এজন্য যে বৈশিষ্ট্য থাকা দরকার এটা তাদের মধ্যে নাই। তারা আসলে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে না, ক্ষমতায় আসলেই আরো তাড়াতাড়ি ধরাটা খাবে। এটা হচ্ছে তার বক্তব্যের সামাপ। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতৃত্বের একটা অংশের উপর বাম ভূত আছে। আর বাম ইডিওলজি, জিয়াউর রহমানের যে থিওরি বা বর্তমান যে বাস্তবতা, এগুলোর সাথে একদম যায় না। অথচ এখনো সে বাম ভূত মির্জা ফখরুলদের উপর আছে। এর মানে বাম ভূতটা কি? এই যে বর্তমান ওয়ার্ল্ড অর্ডার, ইউএস ডমিনেটেড, ওয়ার্ল্ড ব্যাংক, IMF ডমিনেটেড ওয়ার্ল্ড অর্ডার, এটাকে বিশ্বাস করে না। তারা সেই সোভিয়েত আমলের চিন্তা ভাবনা করে। তারা মনে করে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এরা ক্ষতিকর, সাম্রাজ্যবাদ, অমুক তমুক। মানে এই যে বাম টাইপের কথাবার্তা, এগুলোর বৈশিষ্ট্য এখনো মির্জা ফখরুলের মধ্যে আছে। ক্ষমতায় টিকতে IMF এর শর্তে বন্দী সরকার, মির্জা ফখরুলের একটা পুরনো বক্তব্য পিনাকি ভট্টাচার্য নিয়ে এসেছেন। ওই যে IMF, ওয়ার্ল্ড ব্যাংকের বিরোধিতা করা, ব্রেটন উডস এর বিরোধিতা করা, এই বিষয়টাই হচ্ছে বাম ভূত। তা আপনি চিন্তা করেন, বাম ভূত যাদের মাথায় আছে তাদের দৌড় কত দূর? CPB মানে দল হিসেবে থাকে, কিন্তু আসলে জনপরিসরে বা একদম জনপ্রিয় হয়ে ক্ষমতা আসবে, বিষয়টা এরকম নয়। তো বিএনপি কেন থাকবে না, তার একটা প্রমাণ বা একটা কারণ হচ্ছে যে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে বাম ভূত আছে। আর রয়ের কোলে চড়ে বসে আছে, এতে তো কোনো সন্দেহ নেই। এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ফেসবুক পোস্ট থেকে পিনাকি ভট্টাচার্য দেখিয়েছেন, নির্বাচন সংস্কার মুখোমুখি করার প্রসঙ্গে আপনার দৃষ্টিভঙ্গি কি? নানান বিষয়ে কথা বলেছেন যে এই কারণে নির্বাচন দরকার। সেখানে গভর্নেন্স বা সুশাসনের কথা বলেছেন। এই গুড গভর্নেন্স বা সুশাসন, এই বিষয়গুলো বলতে বিএনপি কি বোঝায়, এটার উপর কেন গুরুত্ব দিচ্ছে? এখন এটা হচ্ছে নিউ লিবারালিজমের কনসেপ্ট। আর পিনাকি যেটা দেখিয়েছেন যে বিএনপির ক্রাইসিস হচ্ছে, একদিকে বিএনপি নিউ লিবারালিজম ইডিওলজি বা ফিলোসফি কন্টেইন করে, পজেস করে, আর একদিকে বিএনপি 31 দফার অনেক কিছুই নিউ লিবারালিজমের সাথে কন্ট্রাডিক্টরি। আবার বাংলাদেশের বাস্তবতায় নিউ লিবারালিজম যে থিওরি, সবকিছু প্রাইভেটাইজেশন করে দেয়া, সবকিছু বেসরকারীকরণ, সরকার কোনো ভর্তুকি দেবে না, কিচ্ছু করবে না, সব বেসরকারীকরণ, ইউরোপ আমেরিকায় যেটা আছে, এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না। ওই সময় বাংলাদেশে আসেনি। বাংলাদেশে এখন মানুষের জন্য সরকারি ভর্তুকি দরকার প্রচুর। তো এই ভর্তুকি কমিয়ে দিবে, ট্যাক্সের হার বাড়িয়ে দিবে, সবকিছু প্রাইভেটাইজেশন করবে, সরকারি সুযোগ সুবিধা মানুষ পাবে না। এই ধরনের একটা দর্শন বিএনপি ধারণ করে, যেটা বাংলাদেশের জন্য একদম ফিট নয়। এটা বাংলাদেশে মারা খাওয়ার একটা রাস্তা। নিউ লিবারালিজম বা আসলে ওই যে কোনো একটা স্থানকাল পাত্র আছে, যেটা যুক্তরাষ্ট্রের জন্য এই মুহূর্তে প্রযোজ্য, যেটা বেলজিয়ামের জন্য, ফিনল্যান্ডের জন্য প্রযোজ্য, এটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে প্রযোজ্য না। বাংলাদেশ সেই অবস্থায় যায়নি। তো দর্শক, বিএনপির মধ্যে এই থিওরিটিক্যাল ক্রাইসিস আছে। তারা একদিকে নিউ লিবারালিজম কনসেপ্ট পজেস করে, আর একদিকে তাদের 31 দফায় নিউ লিবারালিজমের সাথে অনেক ক্ষেত্রে কন্ট্রাডিক্টরি, আবার বাংলাদেশের বাস্তবতার সাথে যায় না। মানে বিএনপি কি করবে, কিভাবে করবে, তাদের মূল দর্শনটা কি, ভোট কতটুকু, গণতন্ত্র কতটুকু, বা ভোটেই সব কিছু কিনা, মানে নানানভাবে দেখিয়েছেন যে বিএনপি নির্বাচনকে, ভোটকে যেভাবে গুরুত্ব দিচ্ছে, অল ইন অল বানাচ্ছে, এটা অবাস্তব। এইভাবে এই ধরনের চিন্তা দর্শন দিয়ে একটা গোষ্ঠী জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না এবং তারা টিকতে পারে না।
এমনকি বিএনপি রাজনীতি আর ক্ষমতা বিষয়টাই বুঝে না, এটা পিনাকি বোঝানোর চেষ্টা করেছেন যে রাজনীতি কি, ক্ষমতা কি, ক্ষমতা কিভাবে উৎপাদন হয়, সফট পাওয়ার কি, শুধু কি ভোটেই ক্ষমতা না এর বাইরেও আছে, শুধু কি রাজনৈতিক দলেই ক্ষমতা না সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ক্ষমতা উৎপাদন করে। তো এই বিষয়গুলোতে বিএনপির যে কনসেপ্ট, এই কনসেপ্টে ভুল আছে। আর এই ভুল কনসেপ্ট নিয়ে একটা দল বেশি দিন দাঁড়াতে পারে না। ছোটখাটো দুই একটা ভুল করলে জনরসে পড়ে মায়ের খেয়ে একদম শেষ হয়ে যাবে। তো দর্শক, এরকম আরো নানান পয়েন্ট, পিনাকির বক্তব্য শুনলে আমার কাছে একটা জিনিস মনে পড়ে যে এটা কনভেনশনাল কোনো ভিডিও কন্টেন্ট নয়। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বা ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে যারা মাস্টার্স করেছেন তারা এটা ভালোভাবে জানবেন যে কোনো একটা রিসার্চ ওয়ার্ক করার পর সেটা প্রেজেন্টেশন করতে হয়, সেটা স্লাইড শোর মাধ্যমে দেখাতে হয়। তো ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ওয়ার্ক যেভাবে ইনস্ট্রাক্টরের সামনে অডিয়েন্সদের উদ্দেশ্যে প্রেজেন্ট করতে হয় স্লাইড শো সহ, তো পিনাকি ভট্টাচার্যের ভিডিও অনেকটা ওই মানের। এটা আপনি উন্নত দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ক্লাস বলতে পারেন। পিনাকির ভিডিও ওটাকে কনভেনশনাল অ্যাজ ইউজুয়াল আমাদের ভিডিওর মতো মনে করবেন না। তার ভিডিও ইউরোপ আমেরিকার মাস্টার্স লেভেলের, কমপক্ষে মাস্টার্স লেভেলের ক্লাস, এবং টিচাররা ওইভাবেই পড়ায়। কোনো একটা জিনিস বোঝানোর জন্য পিনাকি যেভাবে স্লাইড শো দেখায় রেফারেন্স সহ ওইভাবেই পড়ায়, এবং তার স্লাইডের স্টাইলগুলো অনেকটা এরকম, ডেকোরেশন অনেকটা এরকম। তো দর্শক, বিএনপি যে ধ্বংস হবে আর একটা সহজ আলোচনা তার আলোচনার মধ্যে চলে এসেছে। যেমন ভারতের রিপাবলিক বাংলার একটা ক্লিপ দেখিয়েছেন, যার অর্থ হচ্ছে অনিবার্যভাবে বিএনপি সামনে আওয়ামী লীগের সাথে জোট করবে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এবং ভারত বিরোধী থেকে সরে আসবে। ভারতের সহায়তা চাইবে বিএনপি, আওয়ামী লীগের সাথে জোট করবে মাঠের আন্দোলনে, যেরকম এরশাদের বিরুদ্ধে করেছিল। এটা ভবিষ্যৎবাণী। আপনি চিন্তা করেন যে বাংলাদেশে ভারতের সহায়তা চাইবে কেউ এবং আওয়ামী লীগের সাথে জোট করবে, তার পিঠের চামড়া থাকবে? সে রাজনৈতিক দল হিসেবে থাকবে? থাকবে না। মানে সব মিলিয়ে বিএনপির যে ক্রাইসিস, বিএনপির যে রাজনীতি, বিএনপির যে চিন্তা দর্শন, বিএনপির যে 31 দফা, যেটা তাদেরই ধারণ করা নিউ লিবারালিজম এর সাথে কন্ট্রাডিক্টরি অনেকগুলো পয়েন্ট, মানে এইভাবে একটা দল থাকতে পারে না, টিকতে পারে না। তো এক কথা যদি বলি দর্শক, জাতিকে জানিয়ে দিন, মানুষকে জানিয়ে দিন, পলিটিক্যাল সায়েন্সের থিওরি, ইকোনমিক্সের থিওরি, গ্লোবাল পলিটিক্সের থিওরি বলে যে বিএনপি থাকবে না, রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধ্বংস হবে, বিএনপির মেয়াদ শেষ, এদের বিদায় ঘন্টা আসছে। ভবেশ রায়ের মৃত্যু কিছুদিন আগে ভারত বাংলাদেশের ডিপ্লোম্যাটিক যে ক্রাইসিস আছে সেটার আরেকটা ইস্যুতে পরিণত হয়েছিল। দিনাজপুরের এই ভদ্রলোক মারা যান, তিনি মারা গেছেন না হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেসব নিয়ে আলাপ আছে, এবং ভারত এই দাবি করেছে, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এটা নিয়ে কথা হয়েছে। শুধু সেটা না, তাদের দল কংগ্রেস এটা নিয়ে স্টেটমেন্ট দিয়েছে, মানে কংগ্রেসও এখন একটু একটু বিজেপি হতে চাইছে। সেখানকার স্টেটমেন্টে, ভারতের যে সরকারি স্টেটমেন্ট, সেখান থেকে বলা হয়েছে বাংলাদেশ সিস্টেম্যাটিকলি যে হিন্দুদেরকে দমন করছে, হত্যা করছে, তারই একটা অংশ এটা। একদম সিস্টেম্যাটিক শব্দটা বলেছে, মানে পরিকল্পিতভাবে ক্রমাগত এই কাজটা করা হচ্ছে। সেখানে তারা এটাও বলার চেষ্টা করেছিলেন যে এরকম অনেক অপরাধী যারা হিন্দু কমিউনিটির ওপরে নানান রকম হত্যাসহ নানান অপরাধ করেছে, তাদের বিচার হচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি। বিবিসি বাংলা, ইনফ্যাক্ট আমি ওটা নিয়ে তখনই কথা বলেছিলাম, কিন্তু বিবিসি বাংলা একটা চমৎকার সরেজমিন রিপোর্ট করেছে, খুব ডিটেইলড। আমি আপনাদেরকে অনুরোধ করব এই রিপোর্টটা একটু পড়ে ফেলার জন্য, তাতে বোঝা যাবে কি ঘটনাকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, বানানো হচ্ছে ভারতে। এখানে এটাও একটু মনে রাখা দরকার যে এটার যে নিউজ হয়েছিল প্রাথমিকভাবে, আমি ভুল না করলে এটা ডেইলি স্টারে হয়েছিল, এবং ডেইলি স্টার পরে ওই নিউজটা প্রত্যাহার করেছে, যেখানে খুব দ্রুত এটাকে হত্যা বলে বলা হয়েছিল। আমি আগেও বলেছি, আমি এই কথাটা আবারও আসবো, যদি হত্যা, মানে এটা হত্যা হয়ও তো
এই রিপোর্টে খুব বিস্তারিতভাবে যেভাবে আছে, একটা বাজারে যেহেতু তিনি প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, যে বয়ানটা আমরা আগে বিভিন্ন পত্রপত্রিকায় পেয়েছি, সেখানে আমরা দেখলাম বাজারের মধ্যে তিনি যেভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তার সাথে যা যা করা হয়েছিল বলে বলা হয়, প্রায় সবার ন্যারেটিভে ব্যাপারটা একই রকম। তিনি পরিচিত মানুষদের সাথে গিয়েছিলেন, যে 4 জন তাকে নিয়ে যান, তার পরিবারের সদস্যরা তাদেরকে চেনেন, তাদের সাথে যান, ঘুরে একটা বাজারে আসেন। কিছুক্ষণ পর সেখানে তিনি একটা পর্যায়ে পান খাওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং কোন পানের দোকান, সেখানকার বর্ণনা, ওখানে যা করা হয়েছিল, প্রথম কার কাছে নেওয়া হয়েছিল, সেখানে কি হয়েছিল, তার প্রেশার পাওয়া যাচ্ছিল না, ব্লাড প্রেশার ডিটেক্ট করতে পারছিলেন না, পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা, এরকম সবভাবে যেই ন্যারেটিভ, যেখানে তিনি অজ্ঞান হয়ে পড়েছেন, এই প্রত্যেকটা তথ্য অনেক মানুষ বাজারে ছিল, বিবিসি বাংলা সেখানে গিয়ে দেখালো যেগুলো সঠিক। আচ্ছা, তারপর পাল্টা কথা আছে যে তার শরীরে তার বাহ্যিক তেমন কোনো আঘাত ছিল না। প্রাথমিকভাবে কিন্তু পরিবার বলেছিল যে তারা নিশ্চিত নন এটা হত্যা কিনা, তাই তারা হত্যা মামলা করেনি প্রথম যখন এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। এখন যেহেতু ভারতের সাথে এটা নিয়ে প্রচুর ঘটনা ঘটছে, এটা তদন্ত অনেক ভালোভাবে হচ্ছে, এখন পরিবারের দিক থেকে কিছু কিছু পয়েন্ট তোলা হয়েছে। আমি আশা করি এই পয়েন্টগুলো রিজলভ হবে। পয়েন্ট তোলা স্বাভাবিক, তার ঘাড়ের কোথাও ফোলা দাগ দেখা গেছে, এরকম কিছু কিছু ইস্যু আছে। যাই হোক, ভালো মতো একটা ময়না তদন্ত হওয়া, এবং সেটা আমরা হয়তো না, আমরা নিশ্চিতভাবেই আমরা আশা করি যে আমরা জেনে যাব সঠিকটা। যেটা তিনি হত্যাকাণ্ডের যদি শিকার হয়ে থাকেন, সেটা নিয়ে নিশ্চিতভাবে আইনি ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রের যে কোনো নাগরিক যে কোনো ধরনের ফৌজদারি অপরাধের শিকার হলে এটা হতে হবে, এটা আমরা বুঝি। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটাও বলার চেষ্টা হয়েছে। কিছু মোটিভ হয়তো থাকলেও থাকতে পারে। তাদের এই ভদ্রলোককে যখন ডেকে নিয়ে যাওয়া হয় ভবেশ রায়কে, তখন যিনি ডেকে নিয়ে গেছেন তাদের সাথে ফিনান্সিয়াল কিছু হিসাব নিকাশ ছিল, সেটা রিজলভ হয়েছে। তাদের জীবনযাপন সম্পর্কে যা যা জানা যায় তার মধ্যে খুব ভালো কিছু না, কিছু কিছু জিনিস, যেমন খুব টাকা দিয়ে খুব বেশি ইন্টারেস্ট, সুদে টাকা খাটানো, মাদকাসক্তি, নানান রকম ইস্যুজ আছে। ঠিক আছে, এগুলো যদি থাকলো, এগুলো আগেও এসেছিল আমাদের সামনে। কিন্তু আমরা খেয়াল করব, একটা জনসমক্ষে ঘটা ঘটনাকে ভারতের মিডিয়া কিভাবে রিপ্রেজেন্ট করলো, এবং অবশ্যই বাংলাদেশের ডেইলি স্টার প্রাথমিকভাবে এটাকে যেভাবে পোট্রে করেছিল, সেই পোট্রেয়ালটা ভারতীয় মিডিয়াকে এই ধরনের রিপোর্ট করতে উদ্বুদ্ধ করার কথা। এবং ভারতের তার পরবর্তীতে সরকার, আমি প্রায় বলি যে মিডিয়া করছেন, সেটাকেও আমরা ভারতের সরকারের এক্সটেনশন হিসেবে দেখতে চাই। ভারতের মিডিয়াকে আমরা গদি মিডিয়া বলি, কিন্তু সরকারও যখন স্টেটমেন্ট দেয় সেটা খুব ভয়ঙ্কর। এবং কংগ্রেসও মাঠে নামে, তারাও হিন্দুদেরকে একটু খুশি করতে চায় বিজেপির মতো করে। আমরা আশা করি, আমরা ধারণা করি যে এরকম কিছু ঘটেনি, কিন্তু আমাদের ওই প্রশ্নটা আবারও তুলতে হবে। আমরা তর্কের খাতিরে যদি ধরেও নেই জনাব ভবেশ রায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, হতেই পারেন, খুব সম্ভব এটা। বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটে এবং বাংলাদেশে প্রায় 10% যেহেতু হিন্দু মানুষ আছেন, আমাদের হত্যাকাণ্ডগুলো টেকনিক্যালি বলছি, স্ট্যাটিস্টিকলি বলছি, 10% তো হিন্দুদের ওপরও হতে পারে। এখানে যে ব্যক্তিগত তাদের সম্পর্ক, সেটাতে কিছু সংকটের কথা, এই অতি বিস্তারিত রিপোর্টটা অনেক বড়, এই অতি বিস্তারিত রিপোর্টটায় আছে। সুতরাং সেটার কারণে তিনি যদি হত্যাকাণ্ডের শিকারও হন, এটাকে মাইনরিটিকে সিস্টেম্যাটিক্যালি তাদেরকে নির্মূল করার উদ্দেশ্যে করা হয়েছে। এটা হলো সবচেয়ে ক্রিমিনাল বয়ান, এটা ক্রিমিনাল বয়ান। এবং কংগ্রেস এটার পার্ট হয়ে অত্যন্ত বাজে নজির স্থাপন করেছে। বাংলাদেশে থেকে আমরা দেখতে চাই বিজেপির এই আইডেন্টিটি, বিভৎস আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে কংগ্রেস অন্তত পাল্টা একটা রাজনীতি নিয়ে দাঁড়াবে। কারণ প্রায় বলি যে ওর আইডেন্টিটি পলিটিক্স করার কিছু নাই। ওই হিন্দুত্ববাদ যদি বিক্রি করতে চায় কংগ্রেস, আসলে লাভ করতে পারবে না, কারণ বিজেপির মতো করে হিন্দুত্ববাদ সে চাইলেও বিক্রি করতে পারবে। তো এটা খুবই খারাপ নজির। যাই হোক, এটা তারা করেছেন এবং তারা এই দাবি করতে চাইছেন কোনো দেশে একটা সাধারণ ক্রাইম, প্রত্যেক ক্রাইমের বিচার হওয়া উচিত, এটা একটা জিনিস। আর সিস্টেম্যাটিকলি একটা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে তাকে নির্মূল করার লক্ষ্যে অপরাধ সংগঠন করা ভিন্ন জিনিস। ওটা ভারতে হয়, ভারতের শুধু সাধারণ মানুষ না, রাষ্ট্র ইটসেলফ, সরকার ইটসেলফ মুসলিমদেরকে শুধু না, অন্যান্য জাতি, খ্রিস্টান, এমনকি আমি প্রায় বলি যে হিন্দুদের মধ্যেও একটা অংশ
দলিতদেরকেও তারা নির্মূল করার মতো করে স্টেট পলিসি তৈরি করে। সাধারণ জনগণ তো তাদের উপরে যাচ্ছে তাই করেই। ওই সিস্টেম্যাটিকলি নির্মূল করার রাজনীতি ভারতে আছে, বাংলাদেশে নেই। বাংলাদেশে একটা দুটো কমিউনাল ঘটনা ঘটে না যে তা না, এটাও ঘটে, কিন্তু যে কোনো একটা ক্রাইমকে ধরে ওই দিকে নিয়ে যাওয়া, যদি ক্রাইম হয়ে থাকে, আবারও বলছি, এই ভদ্রলোক ভবেশ রায় আদৌ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিনা এটা তদন্ত করেই জানা যাবে, এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সম্ভবত তিনি হত্যাকাণ্ডের শিকার হননি। যদি হনও, সেগুলোকে এইরকম বানিয়ে ফেলা। আমাদের নিশ্চয়ই মনে আছে 5 আগস্টের পর থেকে যতজন হিন্দু আক্রান্ত হয়েছে প্রত্যেকটাকে কমিউনাল আক্রমণ বা হত্যা হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। নেত্র নিউজ একবার 9 জন মৃত হিন্দুর ক্ষেত্রে তদন্ত করে দেখিয়েছিলেন যে এর মধ্যে কোনো রকম কোনো কমিউনাল হত্যার ঘটনা ছিল না। কিন্তু ভারত এটা করবে, তারা তাদের যে ডোমেস্টিক মার্কেট তার জন্য করবে। এই জন্য আমি মনে করি আমাদের সরকারের, বিশেষ করে বিবিসি বাংলার এই সরেজমিন রিপোর্টটা চমৎকার, এবং বিবিসি বাংলার এই সুনাম নেই যে তারা সরকারের মুখপাত্র, এই সরকারের মুখপাত্র, বরং কিছুদিন আগে বিবিসি বাংলার চিফ ডক্টর ইউনুসের ইন্টারভিউ যেভাবে নেওয়ার চেষ্টা করেছেন, কেউ সরকারকে পরামর্শ দিয়েছেন বিবিসি বাংলার সাথে যাতে তারা ইন্টারভিউ না দেন, তার সাথে এইভাবে কথা না বলেন। কিন্তু বিবিসি বাংলা যেহেতু করেছে, সরকারের দিক থেকেও উচিত, এটা একটা পার্ট আমাদের পশ্চিমবঙ্গ তো আছেই, সেখানে বাংলাতেই এটা সম্ভব, একই সাথে এটাকে ট্রান্সলেট করে এটা খুবই পসিবল যে এটা ভারতের ইংরেজি স্পিকিং না, মানে নন বেঙ্গলি যে এরিয়া যেখানে ইংরেজিতে এটা কমিউনিকেট করা যায়, সেগুলো কমিউনিকেশন নিশ্চিত করা। ফলে ভারতের সাধারণ মানুষের সামনে এটা আসলে হাজির হবে আসলে ঘটনাটা কি ঘটে, এবং কি ঘটনাকে ভারত কিভাবে ডিসইনফরমেশন বানিয়ে সরকারের বিরুদ্ধে ব্যবহার করে। মানে একটা সরকার কিভাবে তার রাজ্য তৈরি করেছে, টিকিয়ে রাখছে, এবং সেটাকে আরও বড় করার চেষ্টা করছে ডিসইনফরমেশনের উপরে ভিত্তি করে। ভবেশ রায়ের হত্যা বা মৃত্যু এভাবে বলি, তার ঘটনাটা তার একটা খুবই প্রকৃষ্ট প্রমাণ। এবং আমি মনে করি আমাদের সরকারের দিক থেকে পাল্টা জবাবে এই কথাও বলা দরকার সবসময়, সাধারণ একটা ক্রাইমকে কোনোভাবে কমিউনাল ক্রাইম হিসাবে আখ্যা দেয়া ভারতকে বন্ধ করতে হবে। এটা কোনো রকম এদিক সেদিক যাতে না হয়, এবং তাদের যে নাগরিক সমাজ আছে, নাগরিকরা আছে, তাদের সাথে আমাদের এই যোগাযোগটা স্থাপন করতে হবে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয় না, যা কিছু দেখেন, যা কিছু শোনেন, সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।